বাজার আর কুকুরকে বেড়াতে নিয়ে যা সব বন্ধ। এই আমি বলছি বড় বড় বাপের বাপ এলো আমাকে লড়াতে চলতে পারবে না। আর ওদিকে সন্তু যে আমাকে চিবিয়ে খেয়ে বেড়ার বক্রম। সন্তু মানে তোর বৌদি মনে। তার মানে আমার এতদিনই ধারণা ভুল। ধারণা ভুল মানে বৌদিমণি তাহলে মেয়ে মানুষ নয়, সেই জন্যই তো এই যখন তোর কংসরূপ ধারণ করে। তুই তো গাধা। এই গাধাই তো, তা না হলে আপনি বৌদিমণিকে সন্তু করে বউ সাজিয়ে রেখেছেন আর আমি ভাবি বৌদিমণি সত্যি মেয়ে মানুষ। সন্তু মানে সন্তোষী। ওহো, তাই বলেন স্যার, যাই সন্তোষী মাতাকে কম্পিউটারাইজ করে সন্তু করে নিয়েছেন, তাই তো? আমাকে পাগল করে দিই। কেন স্যার? সকালটি হতে না হতে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে আছি। সন্তু বিছানা ছাড়লেই ব্রেকফাস্ট করবে, ঘরে একটু মাখন নেই, সেটা আনতে কি বাজারে আমি যাবো রে হতভাগা? হ্যাঁ স্যার, আজ থেকে কিন্তু নতুন নিয়ম, আপনি সন্তুকে নিয়ে গল্প করেন, বেড়াতে যান, তার দায়িত্বটাও কিন্তু আপনার। তুই তাহলে কি করবি? কেন স্যার? সন্তু যেমন এই আপনার, তুমি কিন্তু আমার। তুমি কি নিয়ে আমি যখন বেড়াই করিস না বেশু। সিদ্ধান্ত আমার একটাই স্যার, আর আমাকে লোভ দেখাতে পারবেন না। কালির সাথে দিয়ে লোভ দেখে আমাকে যে অনেক কাজ করেছেন, কিন্তু আমি তো বলেছি কালির সঙ্গেই তোর বিয়ে দেবো। দেবো তো কবে? আমি কি গঙ্গা লাভ? আমি বুঝি বড় হয়নি, আমার বুঝি ইয়ে করে না। আপনি যখন বৌদিমণির সঙ্গে ভালোবাসা ইয়ে করেন, তখন আমার মনে হয় এরপর দ্বিতীয় দিন তুই যদি এসব কথা বলিস, তোকে আমি একেবারে শায়েস্তা করে ছাড়বো। আপনিই তো বলেছেন স্যার, সব সময় আমার পাশে পাশে থাকতেন। তাই বলে তুই খুশি মতো অসভ্যতা করবি আর আমি মুখ বুঝে সহ্য করবো? কালির সাথে গিয়ে আলিবাস তার মানে মানে কালির ইয়ে করবে আর কালির সঙ্গে অসভ্যতা হয়ে যাবে। এসো, ধমকাবেন না স্যার, ধমকাবেন না। একদিন, দুদিন, 3 দিন, এই 3 দিনের আমাদের এই কালীকে ইয়ে করে না পাই, তাহলে খালার পারে খেদির মা পেঁচিকেই আমি কিন্তু বিয়ে করবো। খালের পারে খেদির মা পেঁচি যা হবে না সময় বাইলায়, সময় বাই যায়। টাকা দিন স্যার, টাকা দিন, ব্রেক দিতে হবে না, তা না হলে ওই বৌদিমণির টক ছাড়তে তো বুঝি গড়গড় 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 করবে। এই নে টাকা, মাখন এনে ভালো করে চা টোস্ট বানিয়ে তারপর বৌদিমণিকে ডাক। আমি ততক্ষণ মর্নিং ওয়াকটা সেরে ফেলি। ওগো ঠাকুর, তোমার কাছে আমার একটাই মিনতি, আমার সন্দীপকে তুমি এবার আমার কাছে রেখো। আমার সন্দীপকে তুমি শুধু আমার কাছেই রেখো, আমার কাছেই রেখো ঠাকুর।
করে তুলতাম, আমি আর সহ্য করতে পারছি না। এই নোংরা কথা আবার উচ্চারণ করলে তোমার জিভটা আমি টেনে ছেড়ে দেবো। না, বিবেক আমার বাধা দিচ্ছে না। আমার বয়স বিয়ের পর দিন থেকে দেখছি তোমার যৌবন সাগরে চলছে শুধুই ভাটা। তাই তোমার ফাটা পোড়া যৌবনে জুয়ার এনে দিয়ে আমি তোমাকে খুশি করতে চাই। চুপ করো শয়তান, তোমাকে আমি আগেও সাবধান করে দিয়েছি। এরপর তুমি যদি তোমার লোভ লালসা থাবা আমার থেকে নিয়ে এসো, তাহলে তোমার আমি ওই হাত ধরে পুড়িয়ে দেবো। এত সাহস! নারীর রূপ তুমি এখন দেখোনি, যদি দেখার ইচ্ছে থাকে তাহলে সেটাই তো আমি দেখতে চাই। সুন্দরী, ছেড়ে দাও। ছেড়ে দাও। ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও। ওগো ঠাকুর, এ তুমি আমার কি সর্বনাশ করলে? কি সর্বনাশ করলে? বড্ড লেগেছে না? আসলে তোমার জন্য এটা হলো। আচ্ছা 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 আচ্ছা। আরে তোরা, আমি রক্তটা মুছে দিচ্ছি। সরে যা না, সরে যা আমার সামনে থেকে। জানোয়ার বললে? শালা, আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন থেকেই আমি জানোয়ার। তুমি আমাকে চড় মারলে বোধে। দ্বিতীয় দিন যদি আমার কাছে তুমি আসো, তাহলে তোমার ওই কুৎসিত রূপটা আমি সবাইকে জানাতে বাধ্য হবো। তুমিও ভুলে যাও না বৌদি। ইচ্ছে করলে কত মেঘ আমি বাঁচাতে পারি, কিন্তু ইচ্ছে করে আমি তোমার আখন্দ পিপাসা নিবারণের জন্য এগিয়ে গিয়েছিলাম। সুদীপ! তোমার জীবনের অমাবস্যার কারো অন্ধকারকে সরিয়ে চন্দ্রালোকিত পূর্ণিমার চাঁদ এনে দিতে চেয়েছিলাম, কিন্তু বিনিময়ে যে প্রতিদান তুমি দিলে, তার 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 প্রতিশোধ আমি নেব। হাত থেকে চারা পেলেও আমার গালে এসে বন্দে। তুমি কি বলছো সুদীপ? আমি তোমার দাদা। আরে সেই জন্যই তো দাদার প্রতি বিশ্বাসটা আরো বাড়িয়ে নেওয়ার সুযোগ তুমি করে দিলে বলি। তার মানে তোমার গালে তোমার যে দিন তাদের চিত্রটা চল চল করছে, ওটা কিসের বলো দিয়ে স্বামীর কাছে থাকবে সেটা চিন্তা করো। আমার নাম কারো সামনে, তাহলে কিন্তু আমার দাদা মানে তোমার স্বামীকে জানে মেরে দেব। সুদীপ! জানে এই ঈশ্বর! এখন আমি কি করব প্রভু? তুমি আমাকে বলে দাও প্রভু। আর কিছুক্ষণের মধ্যেই সন্দীপ ফিরে এসে বলবে, যদি যদি আমায় এসে জিজ্ঞাসা করে ভালো আছো তো পায়ে? সন্দীপ, তোমার এই অদম স্বামী তোমাকে একটুকু সুখের আলো দেখাতে পারে, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। না না, তুমি ও কথা বলো না। ও কথা শোনাও যে আমার পাপ। আজ আমি ছাড়া পেলাম শুধু তোমার জন্য পায়ে, আমার এই অগ্নিসাক্ষী স্ত্রীর জন্য। আমি এমনই অমানুষ, তোমার মতো মাটির প্রতিমাকে কতই আমি কষ্ট দিয়েছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। সন্দীপ, ওসব পুরনো কথা ভুলে গিয়ে বিশ্রাম নেমে চলো। সন্দীপ, তুমি বিশ্রাম নেমে চলো। বিশ্রামের অবকাশ অনেক পেয়েছি পায়ে, কিন্তু কিন্তু ভালোকে ভালো করে দেখার সুযোগ আমি পাই না।
তাই আজ তোমাকে আমি প্রাণ ভরে দেখতে চাই পায়ে। সন্দীপ, এসো সন্দীপ। কি ভাই, তোমার গাড়ি কিসের না? এই প্রশ্নের উত্তর তুমি কোনো দিনই পাবে না। সেটা তোমার ওই সতী লক্ষ্মী স্ত্রীকে জিজ্ঞাসা করো। বলো পায়ে বলো, কিসের ক্ষত ছিল তোমার গাড়ি এটা? না সন্দীপ, ওখানে একটা ভীমরুল। মিথ্যে কথা। একটি বার নিজের মনকে জিজ্ঞেস করে দেখো তো দাদা, 7 লাখ টাকার জাল চেক ধরা পড়ে তুমি অ্যারেস্ট হলে, কিন্তু এত সহজেই সত্যি তো? তুমি ছাড়া পেলে কি করে? সত্যি তো? খুশির আনন্দে তো আমি সে কথা ভাবতেই ভুলে গেছি। বলো পায়ে বলো, আমাকে এত টাকা জামিনে কে ছাড়িয়ে নিয়ে এলো? সন্দীপ, আমি বাপের সাথে থানায় গিয়েছিলাম সন্দীপ। আমার বাপই তোমাকে। এটাও সম্পূর্ণ মিথ্যা কথা। তাই যদি হয় তাহলে তোমার ওই সতী লক্ষ্মী স্ত্রীর কালের কথাটা একটু ভালো করে দেখো দাদা। ওটা ভীমরুলের হুল ফোটানো ক্ষত না, বেহের যৌবনের এখন কোটি পাঁচনামি জানো, ওর পুরনো প্রেমিকের দাঁতের দাগ। দেখি পায়ে দেখি, আমি জানি তুমি অসত্য হতে পারো না, আমার দৃঢ় বিশ্বাস। দেখি এ তো পরিষ্কার করে রাখি পায়ে। সন্দীপ, তুমি আমাকে ভুল বুঝলে। আমি তোমার পায়ে পড়ি। আমি তোমার পায়ে পড়ি সন্দীপ, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। মানুষ কখনো অমানুষকে বিশ্বাস করে না। কি বলছো ভাবি? সন্দীপ, এই শয়তানের আসল রূপটা তুমি এখনো চিনতে পারো নি? সন্দীপ, জিজ্ঞাসা করো দাদা বাবু, রায় বাবুর মানুষের কি কখনো ভুল হয়নি? এই রায়বাড়ির মান সম্মানের কথা মাথায় রেখে ভেবেছিলাম ব্যাপারটা গোপনই রাখবো, কিন্তু তোমরা সকলে যখন আমাকেই অবিশ্বাস করছো, তাহলে শোনো, 7 লাখ টাকার জাল চেক ধরা পড়ে দাদা অ্যারেস্ট হলো। আর সেই ফ্যাক্টরির বর্তমান মালিক হচ্ছে বৌদির পুরনো প্রেমিক। আমি আর সহ্য করতে পারছি না। ঘাটের মাঠে হাড়ি যখন ভেঙেছে, তখন তোমরা সকলে এটাও শুনে রাখো, বৌদির বাবা নিখিল গুপ্ত ওকে হাজতে করে মিথ্যে অজুহাতে থানার লকআপে আটকে রেখে দাদার সাথে বৌদির বিয়ে দিয়েছিল। নিখিল বাবুর শর্ত মতোই বৌদির পুরনো প্রেমিক অমিত বাবুর শর্ত ছিল, বৌদি যদি তার ভালোবাসার দাবি নিয়ে একবারের জন্য তার কাছে যায়, তবেই দাদার ভগবান, ওরে যদি তুই কি যা বলছিস তা কি সত্যি? আমি বলছি সব মিথ্যা। বৌমা কখনো খারাপ কাজ করতেই পারে না। বাবু, চন্দ্র সূর্য মিথ্যা হোক, কিন্তু আমাকে মামনি কখনো মিথ্যা হোক না। ওরে সুদীপ, আমাকে আর জিজ্ঞাসা করে কি হবে দাদা? তোমার বউকে বলো তোমার গা ছুঁয়ে বলতে যে ও তার পুরনো প্রেমিকের কাছে গিয়েছিল না। বলো ভাই বলো, সুদীপ যা বলছে তা কি সত্যি? আমি তো তোমাকে জানি, আমি তো তোমাকে চিনি, তুমি অসত্য হতে পারো না। বলো পায়েল বলো, তুমি আমার শরীর স্পর্শ করে দীপ্ত কণ্ঠে বলো তুমি অসতী নও, তুমি অমিতের কাছে যাওনি। বলো পায়েল বলো। তার কোনো প্রয়োজন নেই সন্দীপ। জীবনে কখনো আমি মিথ্যার আশ্রয় নিইনি, আর আজও নেব না। কেন তো কোনো অন্যায়কে আমি নীরবে সহ্য করব না, আজও করব না, কোনোদিনও করিনি। তাই আপনাদের সকলের সামনে আমি আজ বলছি, আমি আমার সমস্ত লজ্জাকে দূরে সরিয়ে দীপ্ত কণ্ঠে বলছি, অমিতের সঙ্গে এক সময় আমার
ছিল, কিন্তু বর্তমানে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যেদিন থেকে আমি আমার অমিতকে দূরে সরে রেখে তোমার অগ্নির সাক্ষী করা স্ত্রী হয়েছি, সেদিন থেকে বিশ্বাস করো সন্দীপ, আমি অমিতকে মন থেকে মুছে ফেলে সেই আসরে আমি শুধু তোমাকে বসিয়েছি, তোমাকে বসিয়েছি, শুধু তোমাকে বসিয়েছি। বিশ্বাস করুন বাবা, বিশ্বাস করুন বাবা, আমি অমিত বাবুর কাছে গিয়েছিলাম, এটা সত্য। তবে আমি আমার পুরনো সম্পর্ককে স্থাপন করার জন্য নয়, আমি গিয়েছিলাম আপনার ছেলেকে মুক্তি দেওয়ার কথা চিন্তা করে। অমিত বাবুর কাছে ভিক্ষা চাইতে গিয়েছিলাম বাবা, আপনার ছেলের মুক্তি ভিক্ষা চাইতে গিয়েছিলাম। তাহলেই ভেবে দেখো দাদা, পুরনো প্রেমিকের কাছে 10 মিনিট সময়টা কতটা। এবার মিলিয়ে নাও তোমার লক্ষ্মী প্রতিমা স্ত্রীর কালে তাদের যা গেল কোথা থেকে। হ্যাঁ 10টা মিনিট সময়। হ্যাঁ হ্যাঁ শুধু ঠিকই বলেছে। আমার কথাটা তাহলে তোমার বিশ্বাস হলো না সন্দীপ? না, সরে যাও তুমি চোখের সামনে থেকে। বাবা, ছি বৌমা ছি, এত নিচ তোমার মন, এত নিচে নেমে গেছো তুমি। বাবা, তোমাকে আমি কত স্নেহ করতাম, কত ভালোবাসতাম, আজ শুধু তোমাকে বলতে ইচ্ছে হচ্ছে ছি বৌমা ছি ছি। বাবা, আমার কথা না শুনে বাবা আমাকে ঘৃণা করে চলে গেল। সান্যাল বাবু, আপনিও কি আমাকে ঘৃণা করেন? নারে মামুনি, লক্ষ্মীপতিকে কি ঘৃণা করতে আছে? এই 30 বছরে আমি এবারে মানুষজন তো দূরের কথা, প্রতিটি ইট কাটতেও শিখেছি। তাই তোমার চিন্তা আমার ভুল হয়নি গো, তোমার আমি ঠিক শিখেছি, ঠিক বুঝেছি। তাই তোমারে আমি ঘৃণা করুন না, আর বলুন জীবনে পেন না। ওগো ঠাকুর, তুমি আমার আর কত পরীক্ষা নেবে? আমি যে আর সহ্য করতে পারছি না, আমি যে আর সহ্য করতে পারছি না। যতই তুমি অভিনয় কান্না কাঁদো শয়তানি, তুমি আমাদের ভোলাতে পারবে। সন্দীপ,
অমিত বাবুর কাছে ছুটে গিয়েছিলাম, এ কথা সত্য, কিন্তু কিন্তু তোমার পা ছুঁয়ে বলছি অমিত বাবু আমার বিন্দু মাত্র সম্মান হানি করেননি সন্দীপ। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো আমি কলঙ্কিনী নই। করে বিশ্বাস করবে ম্যাডাম, আপনার স্বামী দেবতা যে নিজের চরিত্রকে অন্যের চরিত্রে বিচার করে নৈতিক জ্ঞান শূন্য হয়ে পড়েছে। বাড়িতে প্রবেশ করেছ, যার পারমিশন আসার দরকার তার পারমিশন শুধু তাই নয়, প্রবেশ করে শুনেছি মিথ্যা চাবুকের পাশাঘাটে জর্জরিত এক জ্বলন্ত সত্যের দুর্বিষহ যন্ত্রণা বুক ফাটা হাহাকার। আপনি মানে? আমি বেঙ্গল রিসার্চ অ্যান্ড ফার্মাসিউটিক্যালের অনার অমিত বাবু। গেট আউট, গেট আউট ফ্রম মাই হাউস। উচ্চস্বরে কথা বলবেন না। আপনি ভাববেন না আপনার স্ত্রীকে যেভাবে শাসন করছেন সেভাবে আমাকেও শাসন করবেন। অমিত বাবু, আপনি এখান থেকে চলে যান, আপনি আমাদের স্বামী স্ত্রীর মাঝে আসবেন না। সরি ম্যাডাম, আপনি আমাকে এই কথা বলবেন? হ্যাঁ, আপনি আপনার স্ত্রীর প্রতি যদি এরকম আচরণ করেন আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। শুনতে পারবো আপনার জালিয়াতির কোনো ক্ষমা হয় না। আপনাকে ক্ষমা করেছি শুধুমাত্র আপনার স্ত্রীর অসহায়তার কথা ভেবে। তাই বলছি সন্দীপ বাবু, যার জন্য আপনি সুস্থ সবল হয়ে বাড়ি ফিরেছেন সেই দেবীকে আপনি পদাঘাত করলেন। দোহাই অমিত বাবু, আমি আপনাকে আবার বলছি আপনি এখান থেকে চলে যান। ঠিক বলছেন ম্যাডাম? ঠিক বলছি। আমি আপনার কাছে দয়া ভিক্ষা চাইছি, আপনি দয়া করে এখান থেকে চলে যান। ম্যাডাম চলে যান। আপনি যে আমার উপর দয়া করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু হ্যাঁ, ভিখারিকে ভিক্ষা দিলে, ভিখারিকে ভিক্ষা দিয়ে যদি কেউ তার নিজের ভিক্ষার উপর অধিকার ফলায়, সে যত মহতেই হোক, আমি তাকে মনের প্রাণে ঘৃণা করি অমিত বাবু। সরি ম্যাডাম, ভেরি সরি। তবে যাওয়ার আগে সন্দীপ বাবু আপনাকে একটা কথা বলে যায়, যে ভুল করে আপনি একটা ফুলের পাপড়িকে ছিঁড়ে শুকিয়ে দিচ্ছেন না, ঠিক তেমনি ভাবে অনুতাপে আগুনে জ্বলে আপনাকে একদিন ক্ষত বিক্ষত হতে হবে। সেদিন শত চেষ্টা করলেও আপনি এই সদ্য প্রস্ফুটিত ফুলকে আর ফেরত পাবেন না। পাবেন শুধু রাশি রাশি ঘৃণায় ভরা ফুটকা। একদম না, আপনি পাবেন শুধু ঘৃণায় ভরা ফুটকা। এক বুক আগুন নিয়ে ছাপিয়ে পড়ে ওই কুকুরের মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে গিয়ে খাবার। সারা বেমানের দল রোজ নিজেরাই কারাকারি করে খায়, আর তাই দেখে আমি শুধুই হাসি। কিন্তু আজ কি করবি? আজ তো আমি পেট ভরে খাবো, আর তোরা শুধু দু চোখ নিয়ে করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবি। ধৈর্য ধর, এখন আসল জায়গায় আসেনি। হ্যাঁ,
এবারে কিন্তু আমার কেলেঙ্কারি মানে অসম্ভব হয়ে যাচ্ছে স্যার। তার মানে আর আমি কিন্তু সহ্য করতে পারছি না, স্যার। কেন, হলোটা কি? আরে হলো কি, আপনি আমায় এত করে তেলে ভাজা জোর করে খেলেন, এবার আমার নিজেকে সামলানো দায়। তাহলে কালীর বাড়ি কি করে যাবি রে হতভাগা? হ্যাঁ, এই আপনি একটু ওইখানে একটু অপেক্ষা করুন, আমি যতক্ষণ একটু ইয়ে করে আসি। হ্যাঁ, ইয়ে করে আসি। হাড়ে হাড়ে টের পাবে, ওকে আর কালীর বাড়ি যেতে হবে না, কারণ আমি খুব ভালো করে জানি ওর পেট খুব পাতলা। বিশ্বাস করুন বাবু, বিশ্বাস করুন, আমার পেট পাতলা নয়, আমার পেট মোটেও পাতলা নয়। দিন না বাবু, আমি কিছু খেতে দিন। কতদিন হয়ে গেল পেটে যে বড় খিদে। দেখুন না বাবু, দেখুন এই পাতাটা ওই কুকুরগুলোর মাঝখান থেকে মারামারি করে আমি কেড়ে নিয়ে এসেছি। তারপর এই পাতাটা আমি চেটে সব খেয়ে নিয়েছি। কিন্তু আমার এই পোড়া পেটটা এত কিছুই বুঝতে পারলো না। আমার সঙ্গে ঠেকধারী অভিনয় করে কোনো লাভ হবে না, কারণ আইডেন্টিটি কার্ড না দেখালেও আমি ঠিক বুঝতে পারছি আপনি আমার সঙ্গে মস্করা করছেন। বিশ্বাস করুন বাবু, আজ কতদিন হয়ে গেল তাদের আমি তন্ন করে খুঁজেছি, কিন্তু ওই বেঙ্গলটা তাদের যে কোথায় লুকিয়ে ফেলেছে তা আমি বুঝতেও পারলাম না। আপনি সত্যি করে বলুন, আপনার আসল পরিচয় কি? আসল পরিচয়? আমার নাম বিদ্যুৎ, ওই আগুনের মাঝে আমার জন্ম। কিন্তু মাঝে মাঝে আমার সব কেমন যেন গোলমাল হয়ে যায়, আমি ছুটে যাই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, খুঁজে বেড়াই আমার সেই আদরের ছোট্ট সোনা বাবুকে। লোকটা মনে হয় বড় কোনো আঘাতে স্মৃতিশক্তি হারিয়েছে। কি ভাবছেন পুলিশ বাবু? ভাবছি এটা তো কলকাতা শহর, আপনি যদি পথ হারিয়েছেন তাহলে আমাকে সঠিক ঠিকানা বলুন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দেব। সেই তিনতলা মস্ত বাড়ি, সামনে প্রকাণ্ড বাগান, ওই কারখানার লেবার, না সব উড়ে গেল, এক মুহূর্তে সব উড়ে গেল। কারখানা, বাগান, বলুন বলুন বলুন। হ্যাঁ, অমরবাবু বলছি। কে বলছেন? ও নিখিল বাবু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ ওকে ওকে, আচ্ছা নিখিল বাবু, ঠিক আছে। নিখিল, এই নামটা যেন ভুলেই যায়। আমার তো নিখিলকে খুব দরকার।
বলুন না বাবু, আমি নিখিলকে কোথায় পাবো? বলুন না, বলুন না বাবু, আপনি নিখিলকে কোথায় পাবো? আমার তো নিখিলকে বড় দরকার। বলুন, নিখিল বাবুর সাথে কি আপনার কোনো সম্পর্ক ছিল? না 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 না, তা তো আমি বলবো না। তাহলে যে নিখিল আমার উপরে কোনো রাগ করবে, তা আমি বলবো না। যাবো, আমি এক্ষুনি যাবো, আমি নিখিলের কাছে এক্ষুনি যাবো। বলবে নাকি এই মূল বাড়িটা ব্যবহার করতে হবে? ভুলবার করছেন কেন? লাঠি দেখলে যে আমার বড় ভয় পায়। না না না, পালাই পালাই, আমি এক্ষুনি পালিয়ে যাই, ওই নিখিলের কাছে যাই। অযথাই বৃদ্ধকে মারছেন কেন স্যার? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। আর নিখিল গুপ্ত এখানে আপনাকে কিনে রাখেনি। আরে আনন্দ বাবু, আমি আপনাকে যথেষ্ট চিনেছি। ওনাকে শুয়ে দিন, আমি সব বলছি। অমর বাবু, আপনি? হ্যাঁ, নিখিল বাবুর আওতা ছাড়িয়ে চলে এসেছি। জীবনে অনেক অন্যায় তো করেছি, যার জ্বলন্ত দৃষ্টান্ত আপনি নিজে। আজ তাই একটা ভালো কাজ করার সুযোগ পেলাম। কি বলছেন স্যার? হ্যাঁ নিখিল বাবু ওনার উপরে অনেক অত্যাচার করেছেন। অমিত বাবু, ওনার কথাবার্তা শুনে মনে হলো উনি সম্পূর্ণ পাগল নয়, কিন্তু বিকৃত মস্তিষ্ক। আমার এক ঘনিষ্ঠ সাইকিয়াট্রিস্ট বন্ধুর মুখে শুনেছিলাম, কোনো এক ভয়ঙ্কর আঘাতে যদি স্মৃতিশক্তি বিলুপ্ত হয়ে যায়, তবে তাকে একবার পরীক্ষা করে সেই ওষুধ প্রয়োগ করে দেখা যেতে পারে। তাই দেখুন, সেন্স আসছে, ধরবেন, ওরা তো ধরবেন। আমি কোথায়? আমি কোথায়? অনিতা! মদ খাচ্ছে, নাইট ক্লাবে যাচ্ছে, হোটেলে যাচ্ছে, ওর সুন্দরী বউটার উপর অত্যাচার করছে। সোনার ছেলে বাবা, সেও পুত্রবধূর কুকীর্তির কথা শুনে এই সুযোগে আমার শেষ কাজটা গুছিয়ে নিতে পারলে ব্যাস। আপনি কি বলছেন সানার বাবু? ঠিকই কইতাছি রায় বাবু। এই দেখেন নোটিশ। 3 দিনের মধ্যে সমস্ত টাকা শোধ দিতে না পারলে বাড়ি, ফ্যাক্টরি সব ফ্রিজ হয়ে। সে কি ভাবি? তাহলে আমরা থাকবো কোথায়? তবে দাদাকে বলো, ওর শ্বশুর নিখিল গুপ্তর কাছ থেকে যদি নিখিল বাবুর কাছে ভিক্ষে চাইতে যাওয়ার আমার পক্ষে সম্ভব নয়। কারণ আজ ভোরে আমি পায়েলকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি পাচ্ছি। বড় ভুল কইরাছো বড় দাদা বাবু, হিসাবে তুমি বড় ভুল কইরাছো। আরে সন্দীপ, তুই কি সত্যি সত্যি বৌমাকে তাড়িয়ে দিয়েছিস? হ্যাঁ বাপি, ভুল করেছিস, ভুল করেছিস সন্দীপ। আমরা সকলে মিলে ওর প্রতি শুধু অবিচারই করেছি। তার নির্মল হৃদয়টাকে একটিবারও আমরা বুঝতে চাইনি। ও তোমরা তাহলে ওই নষ্টা দুশ্চরিত্রা মেয়েটাকে প্রশ্রয় দিতে চাও? সাবধান কুলাঙ্গার, পুনরায় যদি ওই লক্ষ্মীপতিমার নামে অপবাদ দিস, আমি তোকে ত্যায্য পুত্র করতে ঘোষণা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করব।
করতে বিন্দু মাত্র দ্বিধা করবো না। আমি সুদীপ রায়। আমার মনের সব সাত পূরণ করার জন্য মানুষ খুন করতেও আমার হাত কাঁপে না। সত্যি কইনা কত সম্ভব আমাকে পায়েল মামনি সত্যি অপবিত্র। তাই যদি হয় তোমাকে মাইয়ার নামে দিব্যি কইনা খাও তো। কার করমকে করমকিনি। হ্যাঁ, কেন আপনারা ওকে প্রেসার চেক করছেন? আমি তো ভালোভাবেই জেনেছি ওর পুরনো প্রেমিকের সাথে অবৈধভাবে সম্পর্ক জড়িত আছে। তুই একটি অপদার্থ। তোকে বিশ্বাস করে তোর উপর সমস্ত দায়িত্ব দিয়ে আমি বড় ভুল করেছিলাম। ভেবেছিলাম তোর মধ্যে আছে এই বিভাস রায়ের ব্যক্তিত্ব, কিন্তু না, তুই একটি আস্ত অপগণ্ড। কেন আপনি আজ পর্যন্ত আমি তো একটা টাকাও তোমার আমি নিজের করে ভাবিনি, তাহলে কেন আজ আমাকে এই কথা শুনতে হচ্ছে? বলবো, আজ আমি সব বলবো, প্রাণ খুলে আমার মনের নীরব যন্ত্রণার কথা বলবো। আপনি শান্ত হয়ে যান বাবু, আপনি শান্ত হয়েন। এইসব জানোয়ারের দল আমাকে শান্ত হওয়ার অবকাশ দেয়নি সান্যাল বাবু। ওরে মূর্খ, তুই কি জানিস যে মেয়েটিকে আমরা বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, সেই মেয়েটি আসলে মানবী নয়, সে হচ্ছে দেবী, সাক্ষাৎ দেবী। সান্যাল বাবু, আমি তো জানি ওদের সকলের মিথ্যে ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে আমি হতচ্ছাড়িকে কত কুকথা বলেছি। সান্যাল বাবু, এই সংসার বোর্ডের দাবার গুটিটা কোন দিকে চাল দিচ্ছে? তা না হলে যে মেয়েটি রাতের পর রাত জেগে চোখের জলে মাথার বালিশ ভিজিয়েছে, সে কোনোদিন অসহ্য হতে পারে না। সান্যাল বাবু, তোমার মাথাটা দেখছি ওই ম্যানেজার বাবু খুব ভালো করে চিবিয়েছে। আমার মাথাটা ম্যানেজার বাবু চিবিয়েছে, এতে লজ্জার কিছু নেই, কিন্তু এই গর্ভধারিণী মা হয়ে যে তার উপযুক্ত ছেলের মাথাটা চিবিয়ে জানোয়ার তৈরি করতে পারে, সেটা আমার জানা ছিল না। সুদীপ রায়, মায়ের সঙ্গে আমি সম্পর্ক শেষ করেই দিয়েছি প্রায়। মাকে তুমি যা খুশি বলো, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু সাবধান, আমাকে তুমি খেপিয়ে তুলতে চেও না। তাহলে তোমার সমাজ ছেলে সুদীপের জানোয়ার রূপটা তোমাকেও ক্ষমা করবে না। কি বললি শুনি? যে মায়ের পায়ে কাটা ঢুকলে তোর পায়ে ব্যথা হয়, যে মায়ের শরীর খারাপ হলে তোকে ওষুধ খাওয়াতে হয়, আর সেই মায়ের সাথে তোর সম্পর্ক শেষ। Yes! সব যখন ধরেই ফেলেছ, তখন তোমরা সকলে এটাও শুনে রাখো, আমার স্বাদ পূরণ হয়ে গেলে, আমার ইচ্ছা পূরণ হয়ে গেলে, আমি এমনি করে সব স্বপ্ন শেষ করে দিতে। আমি চাই শুধু টাকা, গাড়ি, বাড়ি, সম্পত্তি। শোনো ভাবি, চুপ! তোর মতো জানোয়ারের মুখে ডাক শুনতে আমার ঘেন্না হচ্ছে। এর চেয়েও বেশি ঘেন্না কখন হবে জানো ভাবে? যখন তুমি তোমার বড় ছেলের হাত ধরে রাস্তায় রাস্তায় নেবে, মানুষের দরজায় দরজায় ভিক্ষে করবে। বেড়ে যা ক্লোগান, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। গতকাল রাতে চশমা ছাড়া যে কাগজগুলো সই করলে, সেগুলো কিন্তু এ বাড়ির চাল তোলে। তাই আর কিছুক্ষণের মধ্যে তোমরা এই বাড়ি ছেড়ে বেরিয়ে না গেলে আমি আপনাকে কতবার সাবধান কইরাছিলাম, এখন আপনি নিজের চোখে দেখলেন তো আপনাকে ছোট করার রূপ কত ভয়ঙ্কর। আমি আর দাঁড়াতে পারছি না সামনে বাবু। আমি আর চোখে কিছু দেখতে পাচ্ছি না। ও মা,
কোথা বলো ভাবি? আমি এখনই যাচ্ছি, এখন তোমার বৌমাকে আমি ফিরিয়ে নিয়ে আসছি ভাবি। তুমি একটি বার শুধু কথা বলো ভাবি, একটি বার শুধু কথা বলো। আর কোনোদিন ভুলুম না বলো দাদা বাবু। বাবা বাবা, আমার এতদিনের শত অপরাধী ক্ষমা চাওয়ার বিন্দু মাত্র আমার সুযোগ তুমি দিলে না বাবা। বাবা লজ্জা করছি না, চোখের জল ফেলছি, লজ্জা করছে না। আর লজ্জা করে কি হবে বলে জানো বাবা? বাবা আর তুমি যদি দেখতে পেতে আমিও তোমাকে ভালোবাসি বাবা। আমারও মনে মায়া দয়া মমতা সব সব আছে। এখন তাহলে কি হবে ম্যানেজার বাবু? ম্যানেজার বাবু, আপনি দাদাকে নিয়ে দয়া করে বাবার সৎকারের ব্যবস্থা করুন। আমি বাবার কাছে একটু বসি। সৎকারের লাইগা তোমাকেও কাছ থেকে একটাও বাপের টাকা লাগুন না। তাই বাবু, আপনাকে এই অত আকুল সান্নাল বাবু, আপনাকে বড় ধরে কই যাচ্ছে। আমাকে আপনি ক্ষমা করবেন, আমাকে আপনি ক্ষমা। দাদা ভাবছে, সান্নাল বাবু ভাবছে, সবাই ভাবছে যে আমার পথের কাঁটাটা নিজ হস্তে মুক্তি নিয়েছে। এই সুযোগে বাবার চিতা যখন দাদা দাদা করে চলবে, আমার সুন্দরী বৌদিকে টেনে আনবো আমার বেডরুমে। ভালো করে ঘুম পাড়িয়ে দিচ্ছি। মরে গেলে বাবা, তুমি এত সহজে মরে গেলে বাবা। এটা আমি চাইনি, এটা আমি চাইনি তুমি এত সহজে মরে যাও। এটা আমি চাইনি বাবা। আমি চেয়েছিলাম তোমার একটা হাত একটা পা অবশ হয়ে যাবে, মুখ দিয়ে তোমার কথা বলা বন্ধ হয়ে যা। তুমি সব সময় বড় ছেলেকে গুরুত্ব দিয়েছ, এই ছোট ছেলেকে অবহেলা করেছ। মোদির কুড়ি ভরা মোদির কুড়ি ভরি সোনা আমি কাঁপিয়েছি। এখন আমি সব সম্পত্তির মালিক। আর দাদা আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি বাবা। তুমি ঘুমাও, তুমি ভালো করে ঘুমাও না খোকা, ঘুমালো না। এটা তো আমার মুখে মানাবে না, তাহলে আমি তোমাদের জন্য অন্য কথা বলছি, ভালো করে শুনবে ভাবি। তুমি চলে গেলে ভাবি, বাবা ঘুমলো, আমার মন জুড়ালো, দাদা গেছে ফেসে, বৌদি কাঁদছে ঘুরে ঘুরে, আমি বাজবো হেসে।
সময়ে হঠাৎ তোর সঙ্গে এসেছিস? বলছিস না কি হচ্ছে? তার আগে আমার প্রশ্নের একটা উত্তর দাও বাপি। কেন তুমি আমাকে ছোটবেলায় মায়ের চিতার সঙ্গে পড়িয়ে পারলে না? তাহলে আজ হয়তো এই সংসার নামক চিতার আগুনে আমাকে জ্বলে পুড়ে মরতে হতো না বাপি। আমাকে জ্বলে পুড়ে মরতে হতো না। এখনো সময় আছে বাপি। যেমন ভাবে আমাকে তুমি ওই সংসারে ঠেলে দিয়েছো, তেমন ভাবে আমাকে তুমি শেষ করে দাও বাপি। তোমার নিজের হাতে শেষ করে দাও। মায়ের মা, কি বলছিস মা? তুই কি বলছিস? তোর জীবনটা ছাড়খাড় করে দেওয়ার জন্য আমি দায়ী রে মা, আমি দায়ী। আমি তোকে কথা দিচ্ছি রে মা, আমি তোকে কথা দিচ্ছি যে সত্যি বিশ্বাস করে আমি তোকে তারপরে সঙ্গে নিয়ে লাখ লাখ টাকা ঢেলেছিলাম, কিন্তু না, ওকে সুখে থাকতে দেব না। তাকে আমি নিজের হাতে গুলি করে মারব। নিখিল গুপ্ত, তুমি যতই নিজেকে মহৎ মনে করো, আসলে তুমি মহৎ নও। তুমি তো একটা নির্বোধ। তুমি আমাকে তিলে তিলে ধ্বংসের পথে ঠেলে দিয়েছো বাপি, ধ্বংসের পথে ঠেলে দিয়েছো। হয়তো অমিতের নিষ্পাপ হৃদয় আমার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। আর আমি স্বার্থপরের মতো মাথায় সিঁদুর নিয়ে সংসার করছি। না না অমিত, তুমি বিশ্বাস করো আমি স্বার্থপর নই, আমি বিশ্বাসঘাতিনী নই। আমি সব জানি পাই, চোখের জন্ম। হ্যাঁ ভাই, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। আমার ভালোবাসা গুলিয়ে গুলিয়ে কাঁদবে, আমি তা হতে দেবো না পাই। চোখের জন্ম শুধু। হ্যাঁ ভাই, আজ আমার একটা গান শোনাবে? আমি আজ তোমাকে প্রাণ ধরে গান শোনাবো। ছেলের মতো তোমার প্রেমের জুয়া এনে দেবো বলে এখানে এসেছি। কিন্তু বিকাশটা এক নম্বর যেদিকে একবার নজর দেয় তাকে ভোগ না করে ছাড়ে না।
না, আমি তোমাকে ভয় পাই না শয়তান। যেমন করে চক্রান্তের জাল সৃষ্টি করে আমার জীবনে শেষ করে দিয়েছো, ঠিক তেমনি করে এবার আমি তোমাকে শেষ করে দেবো। আমার চণ্ডী রূপ ধরে শুনি এই গল্প এবার সত্যি হবে শুনি। এবার আমি ধর্মযজ্ঞে মেতে উঠবো শুনি। এবার তোমার মতো শ্বশুরকে বিধান করতে আমি এবার আমি দশভুজা রূপ ধরে অসুর বিধান করবো। তবে দেখো সুন্দরী কেমন হচ্ছে মনের আগে বিসর্জনে। তুই ওটা দেখে নে অমিত, অস্বস্তি পড়ে গেলি মনে হচ্ছে। কাজটা ভালো করলি না অমিত। এবার সোনার ছেলের মতো ওই বাপের নামটা শেষ বারের মতো মনে কর। খেলনা পিস্তলটা নামা, তুইও তোর বাবার নামটা মনে করে শুনে ভুলে যাস না পদবিহীন হবে। যে হাত দিয়ে তুই আমার দিকে রিভলভার তাক করেছিস সেই হাত কিন্তু আমারই শক্তির করা। অন্যায়কে আমি প্রশ্রয় দিতে শিখি আমার পথ থেকে সরে দাদা প্রভু বলেও না। আইনকে আমার চাই, ভুলে যা সুদীপ, তুই আমার পথ থেকে সরে যা। আমি ওকে তুমি কঠিন শাস্তি দাও। আমি তোমার জীবনটাকে কেটে শেষ করে না, এই সুদীপ রায়ের সংগ্রামে ব্যর্থ হতে পারে না। বিভাস রায় মরেছে, এবার মরবে সুদীপ রায়। মুছে যাবে তোমার অহংকারের অগ্নি সাক্ষী শিরোর। তোমার জীবনে নেমে আসবে ভয়ঙ্কর অন্ধকার। শাস্তি দাও। আমি ওকে তুমি কঠিন শাস্তি দাও। না 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 না, আমি তোমাকে শাস্তি দিতে পারবে না। এবারে কি এবার তোমার মুক্তি। এই সন্তানটা যাবে না। কিন্তু এই মৃত্যু মানুষের নয়, যে চোখে ছিল লালসা করেছিল ক্ষোভ, যে হাতে ছিল বাবার রক্ত দাদার কান্না, সেই হাত সেই চোখ এখনই সমাজ চুপ থাকবে। অন্যায় কি আজ আসবে? না 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 না, যতদিন এই বাড়ির অন্যায়
আমি কোটিপতি নিখিল গুপ্ত সন্দীপের মতো একজন ভিখারির জীবন সঙ্গে আমার মেয়ে হতে পারে না। অমিতকে জব্দ করার জন্য কেন আপনি শুধু শুধু আমাকে দিয়ে বাহাদুরকে খুন করালেন? এটা আমি আইন কিন্তু কখনোই বলবে না যে অমিতের আমি আমি তোকে টাকা দিয়েছি, বিনিময়ে খুন করেছিস তুই। আপনি কি বলছেন নিখিল বাবু? আমি নিখিল গুপ্ত ভবিষ্যতের কাজ বুঝে রাখতে আমি জানি। ঠিক বাহাদুরের মতোই চিরদিনের মতো ফিনিশ করতে হবে। আমার পক্ষে কাজ সম্ভব নয় নিখিল বাবু। তাহলে বাহাদুরকে খুন করা অপরাধে সারা জীবন তোকে জেলখানায় পচে মরতে হবে। ওই নেই ওর কত টাকা পেলে? লক্ষ লক্ষ টাকা দিলেও নয়। উল্টে বলার জোর দেখাবেন না নিখিল বাবু। আমি আপনাকে আর ভয় পাই না। আপনার কথা মতো টাকার মুখে আমি অনেক নিরীহ মানুষের প্রাণ ওখানে শেষ করে দিয়েছি, কিন্তু আর না নিখিল বাবু। এই জীবনে পাপের বোঝা আমি আর গড়াবো না। একেই বলে পিপিলিকার পাতা হয় মুড়িবার তরে। এক্স্যাক্টলি তাই, আপনি ঠিক কথাই বলেছেন। আরে অমিত, এসো আসে। আমি সকাল থেকে তোমার কথাই ভাবছিলাম। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। বলো বলো বলো। আজ আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। মা পায়েল, দাঁড়ান। পায়েলকে ডেকে আজ আপনি আমার মন ভরাতে পারবেন না। আমি জানতে চাই যে আজ থেকে 3 বছর আগে যে বিনা অপরাধে আপনি আমাকে অ্যারেস্ট করেছিলেন, সেই বাহাদুরকে খুন করেছিল কে? বিশ্বাস করো আমি এসব বিষয়ে আমি সত্যি কিছুই জানি না। আমি কিচ্ছু জানি না। আপনি যদি না জানেন তাহলে কে জানবে? আপনি তো সমস্ত ষড়যন্ত্রকারী। আপনার জন্য সমস্ত কিছু হয়েছে। জবাব দিন। বলো ভাই, কে সেই খুনি? বলো অমিত। আমি সবকিছুই বলবো, কারণ আমার জীবনের উজ্জ্বল প্রদীপটা যখন একবার নিভে গেছে, আমার জীবনের যখন শীতের সিঁদুর ম্লান হয়ে এসছে, এই যুবতী মেয়ে যৌবন যখন ধীরে ধীরে শেষ হয়ে গেছে, তখন মায়া মমতা সহ আমি ত্যাগ করেছি। আমি বলো, তুমি কি জানতে চাও? আমি বলবো। শুধু বাহাদুর নয়, বাহাদুরের মতো কত নিরীহ মানুষ দিনের পর দিন প্রাণ হারাচ্ছে, অকালে শেষ করে দিয়েছে আমার এই জন্মদাতা শয়তান পিতা। নিখিল গুপ্ত, আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তুমি তুমি বিশ্বাস করো অমিত, আমি সত্যি এসব বিষয়ে কিছু জানি না। পায়েল, পায়েল মা আমার, তুই কি বলছিস না? আমি তো জন্মদাতা বাবা, আমার নামে এত বড় একটা মিথ্যে অপবাদ দিতে তোর জিততে একটু আড়ষ্ট হলো না? একটু আড়ষ্ট হলো না? লজ্জা করে না তোমার? যেদিন মিথ্যে চক্রান্তে চাল বিস্তার করে অমিতকে তুমি জেলে পাঠিয়েছিলে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, আমাদের নিষ্পাপ ভালোবাসাকে তুমি খুন করেছিলে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। লজ্জা করে না ভাবি? সেদিন তোমার হাতটা কাঁপেনি ভাবি? বলো না ভাবি, বলো। কি বলছিস তুই? তুই কি বলছিস মা? আমি ঠিক বলছি বাকি। যখন তোমার এই হতভাগিনী মেয়ে তোমার পা দুটো জড়িয়ে ধরে ভালোবাসা
অমিত, এই পুরো চক্রান্ত ছিল আমার বাপি। আমার জন্য তুমি তোমার বাবাকে বুঝে যাচ্ছ? মিথ্যে আশ্রয় নিয়ে আমি কোনো কাজ করতে চাই না। আমি তাই বলছি অমিত, বাপির মতো শয়তানকে তুমি ক্ষমা করো না। তুই কি বলছিস না মা? কি বলছি বাপি? তুই সে এখনো ছেলে মানুষটাই আছিস দেখছি। বাপি, আমি কোটিপতি নিখিল গুপ্ত, কারো কাছে আমি ক্ষমা চাই না। তবে তবে সেই খুনের আসল খুনি হচ্ছে আমি অমিত বাবু, কোনটা আমি করছি খুব সত্য, কিন্তু ওই নিখিল বাবুর হাতে বিশ্বাস করুন অমিত বাবু, এই কাজ করতে আমি বাধ্য হয়েছিলাম শুধু আমার জীবন বাঁচাতে, আপনার ভালোবাসাকে হত্যা করতে নয়। আজ আজ যদি আমি তোর বুক লক্ষ্য করে গুলি চালাই, কে বাঁচাবে তোকে? আজ আমি মরতেই চাই অমিত বাবু। যাদের জন্য এই পাপ কাজ করতে আমি এসেছিলাম তারা সবাই আমাকে মুক্তি দিয়ে চলে গেল। তাই বলছি অমিত বাবু, আপনার হাতেই মরতে পারলে আমি বড় শান্তি পাবো অমিত বাবু, বড় শান্তি পাবো। এই আমি পেতে দিচ্ছি সালাম। আমার এই পাশা আপনি ছাত্রা করে দিন, ছাত্রা করে দিন অমিত বাবু। জানে না তোকে মরলে হবে না, তোকে যে মারতে হবে। পাপের প্রায়শ্চিত্ত করতে ওই শয়তান নিখিল বাবুর মতো মানুষদের তোকে শেষ করতে হবে। আমি আপনার পাঁচে শপথ করছি অমিত বাবু, আপনি যদি ওই শয়তানটাকে কোনোদিন কোটে তুলতে পারেন, সেদিন ওর ছদ্মবেশী মুখস্থ তুলে দিতে প্রথম সাক্ষী হব আমি, প্রথম সাক্ষী। তোদের কাউকে আর আমার বিরুদ্ধে সাক্ষী দিতে হবে না। আমার সমস্ত সাক্ষী আমি নিজে। বিশ্বাস কর মা, বিশ্বাস কর। বাপি, সত্যি তুমি আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করে আমার ভুলে প্রায়শ্চিত্ত করার সুযোগটা অন্তত দাও। কি দিয়ে প্রায়শ্চিত্ত করবেন? টাকা দিয়ে না নিজের জীবন দিয়ে? না, তোমাদের যে অমূল্য সম্পদ আমি অর্থের অহংকারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলাম, সেই অগ্রস্তকের মাঝে দাঁড়িয়ে আমি আবার নতুন করে তোমাদের ভালোবাসার মন্দির প্রতিষ্ঠা করতে তুমি আমার পায়ের মাকে। তুমি কি বলছো বাপি? আপনি হয়তো ভুলে যাবেন না নিখিল বাবু, আপনি কাকে কি বলছেন? ভুলিনি নিখিল, এতদিন পরেও আমি তোমাকে ভুলিনি। খোঁজ করতে করতে ঠিক তোমার বাড়িতে এসে পৌঁছে গেছি। তুমি বাড়িটাও খুব সুন্দর। বাবা বাবা বাবা, বাড়িটা তো বেশ সুন্দর রেখেছো দেখছি। কে আপনি? কে আপনি? তুমি আমায় চিনতে পারছো না নাকি? আরে আমি প্রলয় চ্যাটার্জি, তোমার আদরের প্রলয় বাবু। তুমি কে মা? নিশ্চয়ই তুমি বুঝি নিখিলের? হ্যাঁ, আমি ওনার মেয়ে। আমার প্রণাম নিন। বেঁচে থাকো মা, চির আয়ুষ্মতী হও। নিখিল, নিখিল বলো না, আমার খোকা নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। বলো না, বলো না নিখিল, কোথায় কোথায় আমার? কি হলো বাবা? কি দেখছি? হ্যাঁ, ভাবছি বড় হয়ে যাবে। আপনি মানে? হ্যাঁ, আমি প্রলয় চ্যাটার্জি। এই বাড়ি, এই ফ্যাক্টরি সবই তো আমার।
আর নিখিল নিখিল আমার ভাইয়ের মতো সব কিছু রক্ষণাবেক্ষণ করেছে। কি বলছেন আপনি? বলো না নিখিল, খোকা কোথায়? সে কি কলেজে গেছে? বলো না নিখিল, বলো বলো না নিখিল, আমার খোকা কোথায়? আমি তো আজকে তাকে চিনতেও পারবো না। সে হয়তো অনেক বড় হয়ে গেছে। বলো না নিখিল, আমার খোকা কোথায়? তাকে যে আমার বড় দেখতে ইচ্ছে করছে। আমার বড় দেখতে ইচ্ছে করছে। বলো, নীরব আছেন কেন? ওরা প্রশ্নের উত্তর দিন। না মানে প্রণববাবু, আমি আপনার সবকিছুই বাঁচিয়ে রেখেছি, কিন্তু কিন্তু আপনার ছেলে। বলো না কি, বলো, আমার ছেলে কোথায়? চুপ করে থেকো না নাকি, বলো আমার ছেলে কোথায়? এখনো বেঁচে আছে। বেঁচে আছে? হ্যাঁ, আজ থেকে 25 বছর আগের ঘটনা থানার ফাইল থেকে পাওয়া গেছে। উল্লেখ আছে নিখিল গুপ্ত নামে এক ধনী ব্যক্তির কাছ থেকে 10,000 টাকার বিনিময়ে বাচ্চাটাকে মেরে দেওয়ার শর্তে ফুসলে নিয়েছিল এক মুসলমান যুবক। স্যার, আমার ছেলে ওই জ্বলন্ত অগ্নিশিখা অমিত বাবুই আপনার সন্তান। হ্যাঁ রে খোকা, আমি তো কথা বলবো বাবা। আমার কাছে আয়। উনি তোমার বাবা নন। আমি ওনার সন্তান তো এ কথা আমি ছাড়া আর কেউ জানে না। আমি জানি। আমি মুসলমান সমাজ। মনে পড়ে শয়তান, মনে পড়ে সেই দিনের কথা। আচ্ছা তুমি? হ্যাঁ বেটা, আজ থেকে 25 বছর আগে ওই শয়তান তোকে জিন্দেগির আলো থেকে সরিয়ে দিতে ছিল বেহেশতের অন্ধকারে। আমি তা হতে দিইনি। আচ্ছা প্রণয় বাবু, আপনার সন্তানের কোন জন্মগত ইন্ডিকেশন আপনার মনে আছে যেটা প্রমাণ করবে যে আপনি অমিত বাবুর জন্মদাতা পিতা? মনে পড়েছে, আমার খোকার বাঁ দিকে বুকে একটা রক্ত জরুর ছিল। জামাটা একটু সরা না বাবা, একটু দেখি। দেখার দরকার নেই, আছে। আর আমার খোকার গলায় ছিল একটা মৃত্যুঞ্জয় কবচ। সেটা আমি আনতে ভুল করিনি। এই নিন, সেই মৃত্যুঞ্জয় কবচ। দেখি ভাবলু লেখা আছে। একটিবার বাবা বলে আমার কাছে দাঁড়িয়ে যাচ্ছে কেন? চাচা তুই তোর আব্বার মুখে তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। চাচা, তুমি আমাকে আশীর্বাদ করো চাচা। যে শয়তান আমার ফুলের মতো জীবনটাকে শেষ করে দিয়েছে, তাকে আজ আমি শত অপরাধে আপনি অপরাধী। You are under my arrest. আপনাদের চরণে
আমার পৃথিবী কে তোমার জন্য আমার বেটাও কম কষ্ট পায়নি। আমি সব জানি চাচা, কিন্তু এখন আমার একটাই পথ খোলা। আমাকে তুমি ক্ষমা করবে। সত্যি আজ আমি সর্বহারা নিরাশ আপনাদের সকলের সামনে একটাই অনুরোধ, পালকে আপনারা দয়া করে একটু স্থান করে দেবেন, দয়া করে একটু স্থান করে দেবেন। তার মানে তো আমারও মেয়ে নিখিল আমার সাথে অপরাধ করলেও এই মামুনি তো আমার সঙ্গে কোনো বেইমানি করেনি। হ্যাঁ মা, হ্যাঁ, আজ আমি সব আনন্দ নেই, তোদের সকলকে নিয়ে করে তুলবো এক নতুন মন্দির। তোদের সকলকে নিয়ে তোমার শুরু হবে আমি ঈশ্বরের কাছে বলবো, ওগো ঠাকুর, ওগো ঠাকুর, তুমি রক্ষা করো আমার এই মন। আয় আয় খোকা, আয় সামাদ, আয় আজকের এই শুভক্ষণে সুদীপ কোথায় চলে গেল? সন্দীপ, 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 তুমি এসো। আজ তোমাদের সকলকে নিয়ে আমি আবার নতুন করে শুরু করবো মন্দির। তোমাদের সকলের সাহায্যে সুখী হোক আমার এই অগ্নিসাক্ষী করা মায়ের অগ্নিসাক্ষী করা। তাই সকলের সাথে আমার বলতে ইচ্ছে করছে, বাসবো ভালো।